কলিং দিয়ে রান্নাঘর বা যে কোনো আসবাবপত্র পরিষ্কার করার মতোই কিন্তু আমাদের জীবনটাকেও মাঝে মাঝে পরিষ্কার করতে হয়। বিশ্বাস করুন, শুধুমাত্র শরীরেই টক্সিনস জমে না, মনে আরও বেশি টক্সিনস জমে। আর এই টক্সিনগুলো না রিমুভ করার খুব দরকার, না হলেই কিন্তু নেগেটিভিটি বাড়ে, অন্যের সম্পর্কে হিংসা বাড়ে, আদারওয়াইজ খুব বাজে বিহেভিয়ার হয়ে যায়। বিশেষ করে নিজেদের লোকেদের সঙ্গে খারাপ সম্পর্ক তৈরি হয়। আর ঠিক সেই কারণেই কিন্তু ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, মাঝে মাঝে ব্রেক নেওয়া, নিজস্ব একটা স্পেস তৈরি করা, এগুলো খুব ইম্পর্ট্যান্ট। আমার একজন সাবস্ক্রাইবের সাথে আমার মাঝে মাঝেই না ইনস্টাগ্রামের চ্যাটের থ্রু কথা হয়, তো ওর জীবনের কথাগুলো বলে, যেখানে ও প্রচণ্ড কষ্ট মধ্যে আছে বা আরও মানে কষ্টের মধ্যে থাকতে চাইছে না, বা কীভাবে বেরোবে বুঝতে পারছে না, জীবনে কী করবে সেটা বুঝতে পারছে না। তো সেই রকম থেকেই মনে হয় আমার, মানে জাস্ট বললাম, আপনার সাথে শেয়ার করলাম, যারা যারা এরকমের মধ্যে রয়েছেও, আমার মনে হয় তোমাদের জন্য একটা স্পেস তৈরি করা, একটা মি টাইম বের করা, যেখানে শুধু তুমি তোমাকে নিয়ে ভাববে, তোমার মতো করে চিন্তা করবে, সেটা খুব দরকার। স্পেস না থাকলে কিন্তু সম্পর্ক না, বিশ্বাস করুন, তেতো হয়ে যায়। নিজের প্রিয় মানুষটার ওপরেই কিন্তু প্রচণ্ড রাগ, অভিমান থেকে শুরু করে দূরত্ব সৃষ্টি হয়, আর লাস্টে গিয়ে সেটা ডিভোর্সের পর্যায়ে দাঁড়ায়। এইগুলো হওয়ার আগে না নিজের স্পেস ক্রিয়েট করো। সাময়িক ঝামেলা হবে ঠিকই, কিন্তু সম্পর্কগুলো বেঁচে যাবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওই ঘর থেকে আমি চলে এসেছি, নদীকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর এখন এসে যোগা ফোগা করে ব্রেকফাস্টের জোগাড় করবো ভাবছি। তো ব্রেকফাস্ট বলতে আমি ভাবছি ব্রেড স্যান্ডউইচ বানাবো। আমি আমার জন্য বানাবো, শাশুড়ি মায়ের জন্য বানাবো। সুলতাদি যাবে এক্ষুনি, মায়ের স্যান্ডউইচটা সুলতাদিকে দিয়ে দেবো, সুলতাদি গিয়ে মাকে দিয়ে দেবে, দিয়ে তারপর আমি শুরু করবো আমার শর্ট শ্যুট। অনেক শর্ট শ্যুট করার আছে, ইভেন ভাবছি চুলের কালার করবো। কালার মানে বলেছিলাম একটা পার্পল কালার ট্রাই আউট করার আছে। ওটা বিশেষ করে যারা ডাই করে, হেয়ার ডাই করে, তাদের চুলের কালারটা ধরবে কি ধরবে না, ওটাই দেখবো আর কি। ঠিক আছে, চলুন শুরু করা যাক আজকের দিনটা উইথ লটস অফ হ্যাপিনেস অ্যান্ড পজিটিভিটি। আচ্ছা, একটা কথা বলুন, নিজে ভালো না থেকে কি অন্যকে ভালো রাখা যায়? আমার মনে হয় না। নিজে না ভালো থাকলে না আপনি কষ্ট করে অন্যকে ভালো রাখবেন, আর সেই কষ্টটা বেশি দিন স্থায়ীও হবে না। একটা টাইমে গিয়ে দড়ি টানতে 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 ছিঁড়ে যাবে। আমার চোখের সামনে এত সম্পর্ক নষ্ট হতে দেখেছি না, জাস্ট কল্পনাও করতে পারবেন না। প্রথমে যাদেরকে আইডল বলে মনে হতো বাহ এত ভালোবাসে একে অপরকে, এত করে, বাট তাদেরই সম্পর্কগুলো চোখের সামনে নষ্ট হয়ে গেছে, শুধুমাত্র একটু স্পেস বা দুজন দুজনকে বোঝার অভাবে। হাজবেন্ড আর কতটাই বা বাড়িতে থাকে বলুন, সমস্ত কিছু সামলাতে হয় তো আমাদেরই, ফেস তো করি আমরাই, তার উপরে কথাও শুনতে হয় আমাদের। তাই একটু সাপোর্ট, যদি একটু সাপোর্ট একে অপরকে করা যায়, সেটা যে কেউই হোক, হাজবেন্ডকে বলবো বা শ্বশুর শাশুড়িকে বলবো, যদি একটু সাপোর্ট করা যায় না, বিশেষ করুন, সম্পর্কগুলো না সত্যি খুব সুন্দর হয়। আমি শুধু একতরফা করে যেতে যে সম্পর্কগুলো দেখেছি, সেই সম্পর্কগুলোই কিন্তু নষ্ট হয়ে যায়। পরে গিয়ে বউকে দোষ দেয় ঠিকই সবাই, কিন্তু বউটার সাথে এতদিন পর্যন্ত যা যা ঘটে এসেছে বা হয়েছে, সেটা আর কতজন মানুষ দেখে বলুন? কম্প্রোমাইজ করতে করতে, রেসপন্সিবিলিটি নিতে নিতে যখন দেখেন যে অপর তরফ থেকে আপনি 1%ও ফেরত পাচ্ছেন না, আপনার কথা কেউ ভাবছেই না, তখন গিয়ে কিন্তু দড়িটা ছিঁড়ে যায়, ধৈর্যের বাঁধ ভেঙে যায়, সম্পর্ক নষ্ট হয়ে যায়। তখন শত চেষ্টা করেও সেই মেয়েকে আপনি আর ফিরিয়ে আনতে পারবেন না। তাই মেয়েটা যখন আপনাদের জন্য করছে, আপনাদের জন্য ভাবছে, আপনাদের জন্য সর্বস্ব দিয়ে দিচ্ছে, তাই মেয়েটা থাকাকালীনই তার একটু আধটু যত্ন করুন। জানি শ্বশুর শাশুড়ির বয়স হয়ে যায় বা হাজব্যান্ড বাইরে থাকে, কাজের দায়িত্ব নিতে হয়, বাট কিছুটা তো করাই যায় না। যদি একজন আপনাকে 90% দিচ্ছে বা করছে, তার 10% আপনি ফিরিয়ে দিতে পারেন, যদি আপনি চেষ্টা করেন। তো আন্তরিকতাটা না অনেক কাজ করে, বিশেষ করে আন্তরিকতা দিয়ে বা ভালোবাসা দিয়ে মুখে বলা বা তার মুখে কেয়ার করাও কিন্তু অনেক সময় কাজ করে, যেটা মেয়েরা পায় না, বেশিরভাগ মেয়েরা। তাই একটা মেয়ে যখন সম্পর্ক ভাঙে বা সব কিছু ছেড়ে চলে যায় না, মেয়েটাকে দোষ দেওয়ার আগে 10 বার ভাবেন এর পেছনে কারণটা কি। ও আচ্ছা, হ্যাঁ, আজকের ওখানে কেটে নিয়ে আর করে দেবো। ভাজা এক পিস বাবার রাখবে আর ঝোলের এক পিস হবে। তুমি টোটাল বলছো, বাবারটা তো তুমি জানো, আর বাকি তুমি হচ্ছে 3টে মাছ তুমি ঝোলে দেবে, মাছের ঝোলে, আর একটা মাছ ভাজা রাখবে। তোমার তিনটে আর একটা ভাজা এক্সট্রা। আর হচ্ছে ওই চিংড়ি মাছটা করে রাখো, ওটা আমি গিয়ে দেখবো। ভেজে রেখে দিচ্ছি। চিংড়ি মাছ ভেজে রাখবে, লঙ্কা ভেজে রাখবে, রসুন ভেজে রাখবে। আর কিছু না, তুমি যাচ্ছ এখন, এটা নিয়ে যাও, মাকে পাউরুটিটা সেকে দেবে, বুঝলে? আর চা করা আছে, কিন্তু সুগার ফ্রি দেওয়া নেই, সেটা চাপা দিয়ে নিয়ে চলে যাও, সেকে দিয়ে দেবে, ঠিক আছে? আমরা ওই করবো, তাই তো? ডালটা করবো। পুরোনো একটা ফুলকপি আছে, ওটা কেটে নেবে, ঠিক আছে? ডালটা করবো। ডাল বোধহয় আছে, দেখো। তো মায়ের স্যান্ডউইচটা আমি সুলতাদির হাত দিয়ে পাঠিয়ে দিয়েছি, মাকে গিয়ে দিয়ে দেবে গরম করে। আসলে মা এখন পুজো করে, তো পুজো করে খাবে, সেই জন্য আমি এখন আর সেকে দিলাম না, নাহলে ঠান্ডা হয়ে যাবে আর শক্ত করকরে হয়ে যাবে। তো হ্যাঁ, যেটা বলছিলাম, এখন অনেককেই দেখছি আমার চোখের সামনে, মানে এই ঘটনাটা যেটা বললাম, সেটা কিন্তু আমার ঘটনা নয়। মানে আমি সব মেয়েদের কথা বিচার করে বলছি, যাদেরকে আমি চোখের সামনে দেখতে পাচ্ছি, যারা ডিভোর্সের পথে এগোচ্ছে বা সম্পর্ক ভেঙে গেছে,
তাদের কথা ভেবে আমি বললাম, বা যার সাথে আমার চ্যাট হয় তারও যাতে এরকম ঘটনা না হয় সেই জন্য বললাম। দেখুন, সবাই একরকম হয় না। আমি মেন্টালি না প্রচণ্ড স্ট্রং, আর তাছাড়া আমি এক্সপেকটেশন 0% রাখি। আমি কারোর কাছ থেকে কিছু এক্সপেক্ট করি না। আমার যতটা করার আমি করে যাব, কেউ আমাকে রিটার্নে কিছু না দিলে আমার তাতে কিচ্ছু যায় আসে না। আমি শুধু এটাই চাইবো যে ভগবান যেন আমাকে ফিজিক্যালি বা মেন্টালি স্ট্রং রাখে সমস্ত সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য। কিন্তু কিছু কিছু মেয়ে না বিশেষ করে প্রচণ্ড ডিপেন্ডেন্ট হয়, মানে মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি ফিনান্সিয়ালি সব কিছুতেই ডিপেন্ডেন্ট। মানে তুমি করে দেবে, বরের কাছ থেকে একটু ভালোবাসা চায়, বর একটু প্যাম্পার করে রাখবে, মানে একটু আদর করবে, যত্ন করবে, যেরকমভাবে বাবা রেখেছিল। বিশেষ করে ওই মেয়েগুলো এত ভালো হয় না, আপনি যদি এইটুকু দেন তো আপনাকে না আপনার 100% ফিরিয়ে দেবে। মানে সে নিজের যা কিছু যতটুকু পারে ততটুকু একটু বেশি ভালোবাসার আন্তরিকতার জন্য। অনেকেই বলেন মেয়েদেরকে বোঝা দেয়, মেয়েদের বোঝা যায় না, কি যে চায় জানে না। তো বিশ্বাস করুন, মেয়েদেরকে বোঝা সব থেকে সহজ, কিন্তু বেশিরভাগ ছেলের কাছেই না সেই টাইমটাই নেই যে মেয়েদেরকে বুঝবে। কিছু কিছু ছেলে কিন্তু ভীষণ স্মার্ট হয়, যে মেয়েদেরকে কীভাবে হ্যান্ডেল করে, কীভাবে কথার জালে ফাঁসিয়ে মেয়েটাকে নিজের কাছে রাখা যায় বা নিজের কাছে ভালোবেসে রাখা যায়, তারা কিন্তু জানে। কিন্তু কিছু কিছু মানুষ নিজের ইগো বা ওই একটা আটকে যাওয়া ব্যাপার, বলবো কি বলবো না, করবো কি করবো না, এইখানে সমস্ত সম্পর্ক নষ্ট হয়। দেখুন, এই কথাটা জাস্ট আমি একটা ফ্লোয়ে বলে গেলাম, হয়তো সব ক্ষেত্রে এরকম নয়, অনেক ক্ষেত্রে ব্যাপারগুলো আলাদাও হতে পারে, সিচুয়েশন আলাদা হতে পারে, তাদের ক্ষেত্রে ব্যাপারটা নয়, লাগোয়া নয় আর কি। কিন্তু কি বলুন তো, অনেক জায়গায় এরকম মহিলাও দেখেছি যারা প্রচণ্ড নেগেটিভ হয়ে গেছে তাদের সিচুয়েশনটার নেগেটিভিটির জন্য। তারা যে জীবনে জিনিসটা পায়নি বা তারা যেরকমভাবে করেনি, স্বাভাবিকভাবে অন্যকে করতে দেখলে না, মানে তাদের সেই যে খারাপ লাগাটা সেটা নেগেটিভিটি হয়ে বেরিয়ে আসে। বাট মানুষটা কিন্তু নেগেটিভ নয়। একটা বউ যখন নতুন বিয়ের পরে বা 1 বছর 2 বছর পরে শুধুই তার বরের সাথে ঘুরতে যায়, বেড়াতে যায়, আনন্দ করে, তখন সেটা আমাদের চোখে খটকায়। বলি, দেখেছিস সারাক্ষণ ঘুরে বেড়ায়, দায়িত্ব নেয় না, কিছু না। কিন্তু হয়তো সেই জায়গাটায় আমরা পাইনি বলেই হয়তো এই কথাগুলো ভাবি না। আমরাও যদি সেমভাবে বাঁচতাম তাহলে হয়তো এই কথাটা বলতাম না। একবার বিদেশে চলে গেলে কেন সেকেন্ড টাইম ইন্ডিয়াতে মানুষ কেউ ব্যাক করে না জানেন? কারণ ওখানে বিদেশে খুব একটা জাজ করা হয় না মানুষ। বিশ্বাস করবেন কিনা জানি না, বাট এটা একটা অন্যতম কারণ। আচ্ছা, আমার সমস্ত জায়গা তো ঠিক করা হয়ে গেছে, বাট এই জায়গাটাই বাকি ছিল। অ্যাকচুয়ালি আমি ইউজ করবো আমার রিলস বানানোর জন্য। ওকে, জায়গাটা ভীষণ সুন্দর, কোজি জায়গা, যেখানে পারফেক্ট ফর এনি কাইন্ড অফ বিজনেস। সিরিয়াসলি বলছি, জায়গাটা আমার প্রচণ্ড পছন্দ। এই বাড়ির মধ্যে সব থেকে পছন্দের জায়গা হচ্ছে এটা। তো এখানে শুধুমাত্র রিলস না, আরও একটা জিনিস করবো, সেটা আপনারা আস্তে আস্তে জানতে পারবেন। এটা পুরো খাটটা পাতা ছিল, আমি খাটটাকে একদম ছোট করে দিলাম যাতে স্পেসটা বেরিয়ে যায়। আর এই জায়গাটাতে আমি শ্যুট করব, আর এইখানে ভাবছি 2টো প্লান্ট রাখবো, অরিজিনাল প্লান্ট, কারণ এখানে বেশ ভালো রোদ আসে। ওই এরিকা রেখে দেবো একটা সাইডে। আচ্ছা, কালকে ঠাকুরের মানে পুজোর জন্য এখানে সমস্ত বাসনগুলো ধুয়ে মানে ধোয়াই ছিল, পূজা রেখে দিয়ে গেছে, পরশু পুজোর সময় বের করবো। স্কুল থেকে এসে চান করে পুরো ফ্রেশ হয়ে গেছে, ফ্রেশ। দেখি পায়ে এখন মোজা পড়ছে। এখন আমরা যাবো নিচে দুজনে মিলে ভাতু খেতে। ভাতু মা বাবা দুজনে খাওয়া হয়ে গেছে, চলো। বাবা স্টাইলটা দেখুন একবার, চুলটাকে সারাক্ষণ কারিনা কাপড়ের মধ্যে চুলটা এরকম ফ্লিপ করছে। আমি চুলটা ধুয়ে নিলাম, একটু রুট টাচ আপ করেছিলাম। ওকে, খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। এবার একটু বিছানায় একটু বডিটা ফেলবো। 4টের সময় বেরোবো, এখন 3টে বাজছে না, সাউন্ডটা কমা একটু। 3টে বাজছে, এখন 1/2 ঘন্টার মতো বডিটা ফেলি, তারপরে রেডি হবো। কি বললাম তো, যতই সুন্দর বাড়ি ভাড়া নিই কেন বা যতই মানে সুন্দর বাড়িতে থাকি না কেন, বাট ওই মানে গত 13 বছর ধরে যে খাটটায় শুয়ে আসছি, সেই খাটটা একটা আলাদাই কমফর্ট জোন থাকে। আর ক্যান্সারিয়ানসরা না সবসময় কমফর্ট জোন পছন্দ করে, না কমফর্ট জোন থেকে বেরোতে হবে, যতই কষ্ট হোক না কেন। আমরা আজকে বেরোনো তো বেরোবোই, তার সাথে সাথে যেটা করবো সেটা হচ্ছে, সাউন্ডটা কম হয়, কি দেখি সারাক্ষণ এই মেয়েগুলো নেকাই মারে। মানে 3টে গামছা কিনতে হবে এখানের জন্য একটা, কারণ আমার গামছা না দিয়ে মুছলে না ঠিক পোষায় না। এখানে টাওয়েল আছে, বাট ওই টাওয়েলটা দিয়ে কেন জানি না কিনা একটা গায়ের উপর দিয়ে চলে যাচ্ছে মনে হচ্ছে, মানে ভালো করে জলগুলো শোক করছে না মনে হচ্ছে। তো টাওয়েলে মুছে আমার পোষায় না। এখানের জন্য একটা গামছা নেবো, ওই বাড়ির জন্য 2টো নেবো। যেমন বাড়িতে গেস্ট ফেস্ট আসলে তো ওই বাড়িতেই থাকবে, তো তখন কি করব, মানে আমি একটা গামছাতে ইউজ করবো, সাথে গেস্টদের জন্য একটা গামছা মানে ধুয়ে মুছে তুলে রেখে দেবো, যখন আসবে তখন নতুন পেড়ে দেবো। ওকে, পরে যাবো ঠান্ডার মধ্যে। বাবা রে, সরস্বতী পুজো আবার কি পরবো সেটা তো ভাবতে হবে। আমার হলুদ শাড়ি পরবি একটা, তুই এত লম্বা হয়েছে, এখন তো ছোট শাড়ি আর পাওয়া যাবে না। আমরা ছোটবেলায় শাড়ি পরার জন্য পাগল হয়ে যেতাম, জানিস? এরকম করতে মায়ের শাড়ি নিতাম, তারপর স্কুলের জামাটাকে ব্লাউজ করতাম। আমাদের ইমোশনটাই আলাদা ছিল। এখনকার বাচ্চারা আবার শাড়িও পরতে চায় না। সরস্বতী পুজোর 1 মাস আগে থেকে প্রিপারেশন নিতাম। আসলে তা আমাদের সময় তো মোবাইল, টিভি, গ্যাজেটস এত ছিল না, তাই ইন্টারেস্টিং পার্ট বলে ওই সরস্বতী পুজো, দুর্গা পুজো এগুলোই বিশাল ছিল, ওইগুলো নিয়েই ভীষণ চাম ছিল। তো ওটা ছাদে মেলে দিয়ে আসি, এই জামাটা অনেকদিন ধরে ভেতরে পড়েছিল, তো ওই জন্য কিরকম একটা বলতে যাচ্ছে। পিয়ুষ আর নদীকে ম্যাম একসাথে পড়াবে, ওই জন্য নিয়ে বেরিয়ে গেল। তো ম্যামের যে টাইমিংটা, তো পিয়ুষ আর নদীকে একসাথে পড়ালে একটু বেশি টাইমিং ধরে হয়, মানে দুজনকে একসাথে দেখে, তো সেই জন্য। এখন বাজে 4:05, আমি ওয়েট করে বসে আছি রেডি হয়ে।
আর সুস্মিতা দুজনে রেডি হচ্ছে, আমরা টোটো এলেই বেরিয়ে যাবো। আমরা ঠাকুরের মূর্তিটা দেখবো, পছন্দের মতো কিনবো, তারপরে যাবো দশকর্মার দোকানে, বা দশকর্মার দোকানের লিস্ট আমরা দিয়ে বেরিয়ে যাবো ঠাকুরের মূর্তি কিনতে। তারপর আমার টুকটাক যা জিনিসপত্র আছে কিনবো, এই হচ্ছে ব্যাপার। আমাদের 7টার সময় মিঠু দিয়ে আসবে পূজার বাড়িতে, কারণ পূজা পুরী যাবে, ওই আইব্রো আর ভ্যাক্সিং করাবে। তো আমি ভাবছি আমারও আইব্রোটা করে নেবো, যেহেতু সেরকম কিছু বেরোনি, হালকা ফুলকা, তো ঠিক আছে, যা আছে ওইগুলো করিয়ে নেবো। দেখুন আমার অ্যাজেলিয়াতে আবার ফুল আসছে, এই দুটো করে, কি সুন্দর। এটা না জবা আর গোলাপের মিক্সচার, কি সুন্দর ফুল দুটো এসেছে পিচ কালারের। ওইটাতে একদম রানি কালারে আছে, বাট ওইটা না এখনও ফুল আসেনি। গাছটা যাবে থেকে নিয়ে এসেছি, বাট গাছটা বড় হচ্ছে আস্তে আস্তে, আগে পাতা বেরোয়নি, এখন নতুন অনেকগুলো পাতা বেরিয়েছে, চারিদিকে স্প্রেড করছে। গোলাপটা হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের মানে লাগানো গোলাপ, বাট এটা বাবা এখন যত্ন করতো না। আমি এটাকে বের করে কাটলাম, দেখুন কি সুন্দর হয়ে গেছে, দুটো বড় বড় কুড়িয়ে চলে এসেছে, এই দেখুন একটা, আর এই দেখুন একটা পালং শাকের আলু গাছ কত বড় হয়ে গেছে। গোলাপটাতেও কুড়ি এসেছে, আমি জানি না এই দুটোর মধ্যে যে কোনো একটা পিচ আর সাদা, এই দুটোর মধ্যে কোনটা সেটা ফুটলেই বুঝতে পারবো। আরামসে হয়ে যাবে। সরস্বতী ঠাকুরের পিড়ে আসছে সুস্মিতা বাড়ি থেকে, ওটা টোটোতে তুলে দেবো, যাওয়ার সময় বাড়িতে রেখে দিয়ে চলে যাবো একবারে। গাঁদা ফুলেরও সাইজটা দেখুন কি বড় বড় গাঁদা ফুল হয়েছে, নজর না লাগে। একটু জাস্ট শীতটা কমেছে, দেখুন জবা ফুল ফোটা শুরু হয়ে গেছে। একটা বিশাল বড় গোলাপ গাছ ছিল, যে গোলাপ গাছটা না পুরো একদম বেয়ে বেয়ে, ওই যে মেল যে ডালগুলো হয় সে বেয়ে বেয়ে ওপরে উঠে গেছিলো। আমি ওটাকে কেটে আবার সাইজ করে ছোটো করে দিয়েছিলাম। দেখুন এটাতেও কিছু তো কুড়ি এসে গেছে, এই একটা কুড়ি, এই একটা কুড়ি, এই একটা কুড়ি, তিনটে কুড়ি এসে। আমরা এখন যাচ্ছি বাঁকড়াহাটের পথে। এই প্রথমে আমরা দশকর্মার লিস্টটা দেবো তো, দশকর্মার দোকানে কি, তারপর ঠাকুর কিনতে যাবো। ভেবেছিলাম ঠান্ডাটা কমে গেছে, কিন্তু ভালোই হাওয়াটা লাগছে বাবা। ভালো তো কি করবে, ঘি ওটা নেবেই না, ঝর্ণা নিবি। এই আমাদের গরম ডালা নেই তো, এই মৌদি আবার মিলিয়ে নাও না। আমাদের দশকর্মার লিস্ট দেওয়া হয়ে গেছে, এরপরে আমরা শাড়ির দোকানে, ঠাকুরেরও শাড়ি কিনবো, আমাদের বাচ্চাগুলোরও একটা কিনবো, আর আমি গামছা কিনবো। দুটো এখানে গামছা দাও। আমার গামছা এই দুটো নিয়েছি, গ্রিন। এই আমাদের কাছে টুনি বাল্ব ফাল্ব কিছু আছে? আমার কাছে একটা বান্ডিল আছে। হ্যাঁ আমার কাছে ওই ধরনের একটা আছে। এটা এই জন্যই পরে দেখতে চায় না, নাকের মাঝখানে এগুলো। I am a disco dancer. কই দেখি, এই দেখি এখন দেন স্টোন বসানো। I am a disco dancer. টিটি দি আরে পাথর বসানো ঝ্যানচা। তুই এটা কেন, ওটা কেন। আমাদের সব জিনিস নেওয়া হয়ে গেছে, আমরা কয়েকটা শপিংও করে নিয়েছি, এরপর যাবো ঠাকুর কিনতে। আমাদের সব কেনা হয়ে গেছে, তার সাথে ঠাকুরের শপিং করতে এসে আমরা এটা নিজেদের শপিং করবো না, তাই ঘরের শপিং করে নিয়েছি। হ্যাঁ মানে ঘরের আর কি, ওই কেউ মশলাদানি কিনেছি, কেউ হাত মোছার জিনিস, কেউ দুটো মোজা, এইসব কিনে নিয়ে বাড়ি যাচ্ছি। চল তাড়াতাড়ি চল। আমাদের এই মূর্তিটা পছন্দ হয়েছে, আমরা এই মূর্তিটা নিলাম, কালারের মূর্তি, খুব সুন্দর দেখতে, মুখটা খুব মিষ্টি বল, ওই জন্য আরো ভালো লাগছে। এই মূর্তিটাও ভালো লাগছিল, বাট এটার ফিনিশিংটা বেশি ভালো। এই পছন্দ হয়েছে? তুই থাকছিস না, তুই কি বকবক করছিস? পুজো এখানে ঠাকুরের থালা নিচ্ছে। আমাকে একটা ছোট ঘন্টা দেবেন, দিমাকে একটা সাইডে রেখে দিয়েছি, আর এখানে সব পুজোর জিনিসগুলো রাখা আছে, পুজোর দিনে বের করবো। একটা সাইডে এগুলো সেফ, এখানে কেউ আসবেও না, কিছু করবেও না, অসুবিধা। এটা কাঠটা বলো তো? এটা ওই যে ফুলমালাগুলো যে সাজানো ডেকোরেশনে। ও আচ্ছা, শিকলি গুলো, তাই? পূজার ঘরেও বেল গাছ আছে একটা। আমার ঘরে বেল গাছ আছে, যদি কম করে আমার ঘর থেকে তুলে নেবে। যা পারবি কর, চোনা লাগবে তো নাকি? ওটা কোথায়, গঙ্গার জল। ও না, আমি এখন আইব্রো করছি, সরস্বতী পুজো স্পেশাল। সরস্বতী আমাকে ইয়ে করবে না, শুরু করবে না, যেমন আছে সেটা তুলে দাও পরিষ্কার করে। যাবে তাহলে 6 তারিখটা পেরিয়ে যাবো, তাহলে ধরো একটা শনিবার দেখে ডেট করবো তো, তাই বলো। ধরো শনিবার, কারণ শনিবার করলে আমার তো কাজ ক্যান্সেল করতে হবে, শনিবারে আমার কাজ থাকে, তো তাহলে একটা ডেট দেখে, আমার বরের কোন দিন আমার ছুটি থাকে মহারাজা। বললাম টাটা,
আমার হয়ে গেছে, এবার দিদি আইব্রো করবে, তারপরে পূজা করবে। চলো নদী, ওয়্যাক্সও করবে আর ইয়েও করবে, আইব্রো করবে। ছোট ভাত ভাত করে বোলিন মেখে নিয়েছি। তো দুপুরে শুনলেন মেয়ের কথা। আমাদের ছোটবেলায় এত ইন্টারেস্ট ছিল শাড়ি পরা নিয়ে, বাট এই মেয়েরা শাড়ি পরবে না, না পিহু পরবে আর না নদী পরবে। ঠিক আছে, তো আবার ওই দিনকার মতন হচুট খাবো। ওরা নাকি পরে যাবে, সেই নিয়ে পরবে না। যা ওকে সালবার পরিয়ে দেবো, কোনো এথনিক পরিয়ে দেবো, বাট আমরা তো শাড়ি পরবো না। যদিও আমাদের শাড়ি পরার বয়স না, বয়সটা হচ্ছে ওদের সরস্বতী পুজো স্পেশালি। তো কি আর করবো, আমাদের সেই মনে এখনো পর্যন্ত সেই বাচপানা রয়ে গেছে। এই কথাগুলো ভাবলে মনে হয় এই সেদিনের কথা, এই তো সেদিন আগে, মানে এই তো কিছুদিন হলো স্কুলে পড়তাম, মানে যেরকম মনে হয়। আমার শাশুড়ি মা বা মাও বলে এই তো মনে হতো সেই দিনে এইখানে, মানে ওদেরই যদি এরকম মনে হয় আমাদের তো মনে হওয়াটা স্বাভাবিক। দুটো শাড়ি বের করেছি, সেটা হচ্ছে এই শাড়িটা। এইটা আমি আগেবারে সরস্বতী পুজোয় পরবো বলেও পরা হয়নি, আগে না পরেছিলাম, আমার মনে নেই, পরেছিলাম মনে হয়। তো এই শাড়িটা খুব সুন্দর একটা শাড়ি, বাট এর সাথে না কোনো ব্লাউজ পিসটা আমার তৈরি করা হয়নি, যে কোনো পিঙ্ক কালারের ব্লাউজ দিয়ে পরে নেবো ঠিক করে চাইজ। আমার এই শাড়িটা খুব পছন্দের একটা শাড়ি, এটা একদম ট্র্যাডিশনাল একটা শাড়ি। তো দুটোর মধ্যে যে কোনো একটা পরবো, হলুদই পরতে হবে এরকম কোনো ম্যান্ডেটারি নয়, আমরা তো স্টুডেন্টস নই। স্টুডেন্টসরা এই বাসন্তী বা হলুদটা চুজ করে, বাট তবুও সরস্বতী পুজোর হলুদটা বা সাদা এইগুলো একটু আই ক্যাচি লাগে। তো যে কোনো একটা আপনারাই বলুন এই কমেন্টে যে কোন শাড়িটা পরবো, এইটা না এইটা, কমেন্টে জানাবেন। আর এইটার ব্লাউজ পিস আছে, এটা তো আমি ব্লাউজ পিসে পরবো, বাট এটার সাথে কি কালার ব্লাউজ পরলে ভালো লাগবে, আমি এই কালারের ব্লাউজ চুজ করেছি। তো এটা পরলে ভালো লাগবে, সবুজও ভালো লাগবে, সবই ভালো লাগবে, হোয়াইটও ভালো লাগবে। হোয়াইটের লেস দেওয়া এরকম যদি কোনো ব্লাউজ থাকে, আমার আছে মনে আছে, বাট তার সাথে রেড যাবে না। আমার চোখে আমি আমার মরণ দেখেছি, তবু বুঝতে পারি না, সরে যেতে পারি না। এটা আমার খুব প্রিয় একজন গায়কের গান। যদি যারা জানেন তারা তো জানেনই অবশ্যই, তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে ওনার গান আপনাদের কেমন লাগে। আমার তো খুব ভালো লাগে। অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, ওদের তো মানে কোনো কথাই হবে না। তবু এক একটা থাকে না, মানে মনে হয় এর ভয়েসটা এর জন্যই তৈরি। তো এই ভয়েসগুলো খুব মানে লাগে আর কি, ভেতরে লাগে। তাও যারা জানেন না তাদের জন্য বলে দিই, ওনার গানটা এইটাও উনি গেয়েছেন। চাঁদ কেন আসে না আমার ঘরে, চাঁদ কেন আসে না আমার ঘরে, সে যে অভিমানিনী আজও তো বলেনি, অভিমানিনী আজও তো বলেনি, আসবে কিনা সে ফিরে। ও চাঁদ কেন আসে না আমার ঘরে, চাঁদ কেন আসে না আমার ঘরে।